প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, মোশাররফনগর অনলাইন স্কুল পক্ষ থেকে তোমাদের স্বাগতম। কোভিডকালীন এই সময়ে আমি তোমাদের সাথে জীববিজ্ঞান নিয়ে কথা বলতেছি এবং কথা অব্যাহত আছে। আশা করি তোমরা ভালো আছো। তবে এই সময়ে তোমরা সরকারের গৃহীত পদক্ষেপকে দৃষ্টিকটু না দেখে পজিটিভ হিসেবে দেখবে এবং দেশের এই ক্রান্তিলগ্নে অনলাইন শিক্ষা কার্যক্রমকে তোমরা মনোযোগের সহিত উপভোগ করবে এবং মনোযোগ দিয়ে দেখবে। আশা করি এটাই আমার প্রত্যাশা। শিক্ষার্থীরা, জীববিজ্ঞানের আমি এমন একটি অধ্যায় আলোচনা করতেছি যা দীর্ঘ সময় দিয়ে আলোচনা করতেছি, অর্থাৎ জীববিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ের নবম দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের জীবকোষ ও টিস্যু। এই অধ্যায়টি অনেক বড়, আর এই অধ্যায়টি বলতে গেলে জীববিজ্ঞানের সব বিষয় নিয়েই টুকটাক আলোচনা করা আছে। পক্ষান্তরে আরেকটা কথা বলতেই হচ্ছে যে এই অধ্যায়ে আমরা যা কিছুই আলোচনা করি সব কিছুই আনুবীক্ষণিক বা খালি চোখে এদিকে দৃশ্যমান হয় না। শিক্ষার্থীরা, আমি জীববিজ্ঞানের এর আগে আরও এই অধ্যায়ে 5টি ক্লাস তোমাদের জন্য দিয়েছি। আজকে আরেকটি ক্লাস আমি দিব, সেটি হলো যে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। এই সাইটোপ্লাজমীয় অঙ্গাণুসমূহকে প্রধানত কয়টা ভাগে ভাগ করা হয়েছে? 2টা ভাগে। একটা হলো ঝিল্লিযুক্ত আর একটা কি ঝিল্লিবিহীন। ঝিল্লিযুক্ত অঙ্গাণুগুলির মধ্যে আছে, এখন সাইটোপ্লাজমীয় অঙ্গাণু কি, অর্থাৎ কোষের মধ্য থেকে কেন্দ্রিকাকে সরাই নিলে জেলির সদৃশ যে বস্তুগুলি উপস্থিত থাকে তাকেই বলা হয় সাইটোপ্লাজম। আর সাইটোপ্লাজম এই সাইটোপ্লাজমের মধ্যে যে বিশেষ বিশেষ অংশগুলি থাকে তাদেরকে বলা হয়েছে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। তো প্রথমে আছে ঝিল্লিযুক্তের মধ্যে মাইটোকন্ড্রিয়া, তারপর আছে প্লাস্টিড, তারপর আছে গলজি বস্তু, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তারপর আছে কোষগহ্বর এবং লাইসোজোম। প্রত্যেকটা বস্তুরই কোনো না কোনো বিশেষ কাজ কোষের মধ্যে সম্পন্ন করে বিদায় এগুলি বেশ গুরুত্বপূর্ণ। বিশেষ করে মাইটোকন্ড্রিয়া সম্পর্কে তোমাদের সাথে এর পূর্বেই আমি একটা ক্লাস নিয়েছি, প্লাস্টিড নিয়ে একটা ক্লাস করেছি। এই প্লাস্টিডকে আবার 3টা ভাগে ভাগ করা হয়েছে, কোরোপ্লাস্ট, কোমোপ্লাস্ট, লিগোপ্লাস্ট। গলজি বস্তু নিয়ে তোমাদের সাথে আলোচনা করা হয়নি এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নিয়ে আলোচনা করা হয়নি, কোষগহ্বর এবং লাইসোজোম নিয়েও আলোচনা করা হয়নি। আর ঝিল্লিবিহীনের ভিতরে আছে কি কোষকঙ্কাল, রাইবোজোম এবং সেন্ট্রোজোম। কয়টি আছে? সেন্ট্রোজোম। আসা যাক, গলজি বস্তু কি, অর্থাৎ কোষের মধ্যে ঝিল্লিযুক্ত যতগুলি অঙ্গাণু আছে তার মধ্যে গলজি বস্তু হলো একটি অঙ্গাণু। এখন আসা যাক যে গলজি বস্তু প্রধানত কি উদ্ভিদ কোষে, কি বলছে, প্রধানত প্রাণী কোষে এদেরকে পাওয়া যায়। তাহলে গলজি বস্তু কি, যে গলজি বা গলগি, যেটা বলো গলজি বা গলগি বস্তু, এটা হলো সাইটোপ্লাজমীয় অঙ্গাণুর ঝিল্লিযুক্ত অঙ্গাণুসমূহের একটি। এটা সাধারণত উপস্থিতি যদি আমরা যাই তাহলে কোথায় পাওয়া যায়? সাধারণত কোথায় পাওয়া যায়? প্রাণী কোষে, উদ্ভিদ কোষে থাকে না বললেই কি, উদ্ভিদ কোষে কি থাকে না বললেই থাকে না, কোথায় উদ্ভিদ কোষে থাকে না বললেই চলে, কিছু কিছু ক্ষেত্রে থাকে। তাহলে কি উদ্ভিদ কোষে সামান্য, উদ্ভিদ কোষে কি কদাচিৎ উপস্থিত কে থাকে। তাহলে কি তার মানে কি খুবই কম, উদ্ভিদ কোষে কি কদাচিৎ থাকে তবে খুবই কম। এছাড়া গলজি বস্তুতে আরেকটা জিনিস থাকে যে সিস্টার্নি এবং বেসিকল নিয়ে গঠিত। তাহলে কি নিয়ে গঠিত? সিস্টার্নি ও বেসিকল
বেসিকল নিয়ে গঠিত। তাহলে কি এই গলজি বস্তু বলতে কি কোথায় পাওয়া যায়? প্রাণী কোষে সবচেয়ে বেশি থাকে, উদ্ভিদ কোষে কি কদাচিৎ উপস্থিত থাকে। পরে কি আছে দেখো, সিস্টানি এবং বেসিকল নিয়ে গঠিত। তাদের গঠনটা কি? সিস্টানি এবং বেসিকল নিয়ে গেলে এর পদার্থে অর্থাৎ কি সিস্টানি এবং বেসিকল নিয়ে গঠিত। এর পর্দায় বিভিন্ন ধরনের, এর পর্দায় কি হয়? এর পর্দায় বিভিন্ন ধরনের উৎসেচকের উপস্থিতি থাকে। এর পর্দায় অর্থাৎ কোথায়? গলজি বস্তুর এর পর্দায় কি থাকে? পর্দায়, এর পর্দায় বিভিন্ন ধরনের উৎসেচক থাকে, বিভিন্ন ধরনের কি উৎসেচক থাকে। তাহলে কি এর পর্দায় কি আছে? বিভিন্ন ধরনের উৎসেচক থাকে। তাহলে আর এইটা থাকে বিদায় কি হয়? পানি বিয়োজন সম্পন্ন হয়। এ থাকে বিদায় থাকে, এর জন্য কি হয়? পানি বিয়োজন ঘটে। তাহলে কি বিভিন্ন ধরনের উৎসেচকের উপস্থিতির জন্য কি হয়? পানি বিয়োজন ঘটে। এবার আসা যাক যে এর আরেকটা কাজ হলো হরমোন নিঃসরণেও সহায়তা। এর আরেকটা কাজ হলো যে হরমোন নিঃসরণে আরেকটা পয়েন্ট আউটে যদি আমরা যাই, তাহলে কি কার? গলজি বস্তু হরমোন, অর্থাৎ হরমোন নিঃসরণে ভূমিকা রাখে। তাহলে কি হরমোন নিঃসরণে ভূমিকা রাখে। তাহলে কয়টা কাজ পেলাম? বেশ কিছু। যদি আমরা পয়েন্ট আউট আকারে যাই, তাহলে কি গলজি বস্তুকে এর পর্দায় বিভিন্ন ধরনের উৎসেচক থাকে, আর উৎসেচক থাকে বিদায় কি হয়? পানি বিয়োজন ঘটে। আরেকটা কথা হলো যে হরমোন নিঃসরণেও ভূমিকা রাখে। বিশেষ ক্ষেত্রে কি আরেকটা কাজ হলো যে এই গলজি বস্তুর আরেকটা হলো যে কাজটা হলো যে তোমাদের বলা লাগে যে বিশেষ ক্ষেত্রে, কোনো ক্ষেত্রে বা বিশেষ ক্ষেত্রে বিপাকীয় কাজে সহায়তা কি? বিশেষ ক্ষেত্রে কি হয়? বিপাকীয় কাজেও সহায়তা করে। এবং আরেকটা কাজ করে যে সেটা হলো প্রোটিন সঞ্চয় রাখে। আমরা যদি যাই তাহলে কি এই যে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু আছে কোষের, এই কোষের সাইটোপ্লাজমীয় অঙ্গাণু কি যদি কোষ থেকে আমরা কেন্দ্রিকাকে সরিয়ে নেই, অর্থাৎ নিউক্লিয়াসকে সরিয়ে নেই, তারপরে যে সমস্ত বস্তুগুলি আছে সেটি হলো সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। আর এই সাইটোপ্লাজমীয় অঙ্গাণুর আবার দুইটা ভাগ করা হয়েছে, একটা ঝিল্লিযুক্ত, একটা হলো ঝিল্লিবিহীন। এই ঝিল্লিযুক্তের মধ্যে আমরা মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড আগেই পেয়েছি, আছে গলজি বস্তু নিয়ে আমি কথা বললাম। এই গলজি বস্তু কি এই সাইটোপ্লাজমীয় অঙ্গাণুর একটা অংশ। এটা একটা অংশ যেহেতু এর প্রধান কাছে সাধারণত এটাকে প্রাণী কোষেই পাওয়া যায়, কিছু ক্ষেত্রে উদ্ভিদ কোষেও থাকে। আরেকটা হলো গলজি বস্তুর কি গঠনটা কি? সিস্টানি এবং বেসিকল নিয়ে গঠিত। সিস্টানি এবং বেসিকল নিয়ে এর পর্দায় বিভিন্ন ধরনের উৎসেচক থাকে, এর জন্যই পানি বিয়োজন ঘটে। আরেকটা কাজ হলো যে হরমোন নিঃসরণেও ভূমিকা রাখে, বিশেষ ক্ষেত্রে বিপাকীয় কাজে সহায়তা করে এবং প্রোটিন সঞ্চয় করে। এখন প্রোটিন সঞ্চয় করে যেহেতু এখানে কথা আছে, প্রথমে কিন্তু একটা বিশেষ ক্ষেত্র ছাড়া সাধারণত কোথায় পাওয়া যায়? প্রাণী কোষে, যার জন্য কিন্তু হরমোন নিঃসরণে ভূমিকা রাখে। এবার আসো দ্বিতীয়টা, এটা গেল তৃতীয়টা। এবার আসা যাক তৃতীয়র পরে কি চতুর্থটা কি আছে? এই ঝিল্লিযুক্তের ভিতরে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, অর্থাৎ
প্লাজমিক এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এটা আরেকটা কথা হলো রেটিকুলাম শব্দের অর্থ হলো কি রেটিকুলাম শব্দের অর্থ হলো জালিকা বা এন্ডোপ্লাজমিক জালিকা। এখন এন্ডোপ্লাজমিক জালিকার ক্ষেত্রে যে জিনিসটা আছে যে তোমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলামের এর আবরণী কি হচ্ছে এটা সাধারণত এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সাধারণত উদ্ভিদ এবং প্রাণীকোষে এর উপস্থিতি থাকে, উদ্ভিদ এবং প্রাণীকোষ। তাহলে এর উপস্থিতির ক্ষেত্রে যদি যাই তাহলে কি উদ্ভিদ ও কোথায় পাওয়া যায় প্রাণীকোষে থাকে। আমি শর্ট করে লিখতেছি, পয়েন্টটা করে এর জন্যই বলতেছি তোমাদের সুবিধাতে। প্রিয় শিক্ষার্থীরা একটা কথা মনে রাখবা, যদি লেখাপড়ার প্রাক্কালে যদি তুমি লেখার ক্ষেত্রে তোমার ধরনটা হবে এরকম, যদি আমাদের উপস্থাপনাটা বা তোমার উপস্থাপনা খাতায় পরীক্ষার খাতায় এরকম থাকে যে পয়েন্ট আকারে থাকে, তাহলে শিক্ষকের দৃষ্টিতে এটা খুব তাড়াতাড়ি পড়ে এবং তার খাতা দেখার প্রতি শিক্ষকের মনোযোগটা বেড়ে যায়। এখন তো কোথায় থাকে উদ্ভিদ এবং প্রাণীকোষ উভয় ধরনের থাকে। আবরণিকায় প্রায় আরেকটা কথা আছে অর্থাৎ এর গায়ে মানে কার গায়ে অ্যানোমেটিকের গায়ে এর গায়ে কি রাইবোজোম লেগে থাকে, অর্থাৎ লেগে তাহলে এন্ডোপ্লাজমিক গায়ে কি রাইবোজোম লেগে থাকে প্রায়। আরেকটা কথা হলো এর ওইসব স্থানে কি এই যখনই রাইবোজোম লেগে থাকে, রাইবোজোমের কাজই হলো প্রোটিন সংশ্লেষণ করা। তাহলে কি এর গায়ে যেহেতু রাইবোজোম লেগে থাকে তাহলে কি প্রোটিন সংশ্লেষণ ঘটে। তাহলে কি এজন্যই কি হয় প্রোটিন সংশ্লেষণ ঘটে, প্রোটিন সংশ্লেষণ ঘটে যেহেতু রাইবোজোম লেগে থাকে, আর রাইবোজোমের কাজই হলো প্রোটিন সংশ্লেষণ করা, তাহলে প্রোটিন সংশ্লেষণ ঘটে। আর কোষে উপস্থিত আরেকটা কথা হলো এই যে প্রোটিন সংশ্লেষণ ঘটে এজন্য কি কোষে কি হয় এর উপস্থিতির জন্য কোষে কি হয় কোষে উৎপাদিত পদার্থ না বলে আমি বলবো উৎপাদিত উৎসেচকগুলি কি হবে উৎসেচকগুলো কি হয় প্রবাহ পথ হিসেবে ব্যবহৃত, প্রবাহ পথ হিসেবে ব্যবহৃত হয়। এই প্রোটিন যখন সংশ্লেষণ ঘটে তখন কি এই কোষে উৎপাদিত উৎসেচকগুলো কি প্রবাহ পথ হিসেবেও এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এর ব্যবহার হয়। এগুলো আবার কখনো কখনো প্লাজমা মেমব্রেনের সাথে এগুলো আবার যখনই এটা হয় প্লাজমা মেমব্রেন অর্থ হলো পর্দা, এগুলো আবার কি হয় কিছু কিছু ক্ষেত্রে কখনো কখনো কি হয় এগুলো কখনো কখনো প্লাজমা মেমব্রেনের সাথে কি যুক্ত থাকে কি, অর্থাৎ এই প্রবাহ পর্যন্ত হচ্ছে এই রাইবোজোমের সাথে তো কি যুক্ত থাকে, কি থাকে প্লাজমার সাথে কি উৎসেচকগুলি যুক্ত থাকে। এবং কোষে এর মধ্যে কি বলছে কোষ উৎপাদিত অন্যান্য দ্রব্যাদি এর মাধ্যমে, তার মানে কি কোষে যে আরও কিছু দ্রব্যাদি উৎপন্ন হচ্ছে, কোষে উৎপাদিত
উৎপাদিত অন্যান্য দ্রব্যাদির সাথে কি হয়, অন্যান্য দ্রব্যাদির সাথে কি হয়, এর অর্থাৎ অন্যান্য দ্রব্যাদি চলাচল করে, দ্রব্যাদি চলাচল করে, অর্থাৎ এখানে যে প্রবাহ পথ আছে তার মাধ্যমে কি কোষে যে উৎপাদিত অন্যান্য দ্রব্যাদি মানে বিভিন্ন ধরনের উৎসেচকগুলো চলাচল ঘটে। এছাড়া মাইটোকন্ড্রিয়া কোষ গহ্বর এগুলি সৃষ্টিতেও সহায়তা করে। কে সহায়তা করে? এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি করে? মাইটোকন্ড্রিয়া কোষ গহ্বর সৃষ্টিতেও কি করে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সহায়তা করে। তাহলে কি এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি করে? মাইটোকন্ড্রিয়া কোষ গহ্বর ইত্যাদি সৃষ্টিতেও সহায়তা করে বা ভূমিকা রাখে, এবং এটা মোটামুটি উদ্ভিদ এবং প্রাণীকোষ সব জায়গায় এর উপস্থিতি দেখা যায়। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে কি বললাম আমরা? চতুর্থটা পেলাম কি ঝিল্লিযুক্ত যে অঙ্গাণুগুলি আছে তার মধ্যে চতুর্থটা পেলাম। এবার আসো পঞ্চমটা, সেটা হলো যে কোষ গহ্বর অর্থাৎ গহ্বর শব্দের অর্থ হলো গর্ত বা নিচু স্থান। এখন যদি আমরা সাইটোপ্লাজমীয় কোষের মধ্যে যে আপাত ফাঁকা স্থান, কারণ কোষ গহ্বর এর উপস্থিতিটা আমরা আগে জেনে নিই। সাধারণত কোষ গহ্বর, একটু কথাটা বলেই রাখা ভালো যে প্রাণী কোষে এর উপস্থিতি নাই বললেই চলে। কারা? তাহলে প্রাণী কোষে এর উপস্থিতি নাই বললেই চলে, তবে যদি থাকে তবে খুব ছোট। এবার আসো, তাহলে স্বভাবত এখানে বলতে হয় যেহেতু কি প্রাণী কোষে এর উপস্থিতি নাই বললেই চলে, তবে যদিও থাকে তবে কি খুব ছোট। এখন তাহলে এর উপস্থিতি সোজা সাপটা ভাষায় বলা যেতে পারে যে উদ্ভিদ কোষে এর থাকে। কোথায় থাকে? উদ্ভিদ কোষে থাকে এবং বড় আকারে থাকে। এবার আসা যাক, তাহলে কি পেলাম? উপস্থিতি পেলাম। এখন কোষ গহ্বর উদ্ভিদ কোষের প্রধান বৈশিষ্ট্য। তাহলে কি এর প্রধান বৈশিষ্ট্য কি? উদ্ভিদ কোষের প্রধান বৈশিষ্ট্য। তাহলে কোষ গহ্বর কি? উদ্ভিদ কোষের প্রধান বৈশিষ্ট্য। উদ্ভিদ কোষের প্রধান বৈশিষ্ট্য। তাহলে কার বৈশিষ্ট্য? এই কোষ গহ্বর কি? উদ্ভিদ কোষের প্রধান বৈশিষ্ট্য। এবার আসা যাক যে এর কাজের দিকে যদি আমরা যাই, এই সাইটোপ্লাজম কোষ গহ্বরের কাজের দিকে যদি যাই, এক কথাই বলতে পারি যে যখনই আমি গহ্বর কথাটা বলছি তার মানে কি নিচু আকারে একটা গর্ত কোষের, কোথায়? কোষের মধ্যে। তাহলে এখানে বিভিন্ন ধরনের কোষ রস আহরণ করে। তাহলে কি কাজের দিকে যদি আমরা দেখি তাহলে কি কোষ রস ধারণ করা এর কাজ। তাহলে কি এর কাজ হলো কোষ রস ধারণ করা। এবার আসা যাক বিভিন্ন ধরনের এই যে কোষ রসে ধারণ করতেছে, এখানে কি থাকে আসলে? যখনই একটা নিচু জায়গায় আসবে তাহলে কি কোষের যে প্রাণ সঞ্চার করার জন্য যে সমস্ত বস্তুগুলি দরকার সেগুলি সাধারণত এখানে থাকে।
তাহলে আমরা এক কথায় বলতে পারি এখানে বিভিন্ন ধরনের উৎসেচক জমা হয়। যেমন সেই ক্ষেত্রে কি আসবে, বিভিন্ন উৎসেচক কি অজৈব লবণ, আরেকটা কথা হলো যে পানি তো মাস্ট, তারপরে কি আছে প্রোটিন, তারপরে কি আসতে পারে প্রোটিনের সাথে আমরা যদি পারি তার কি শর্করা, আর কি আসতে পারে এবং চর্বি, আর কি আসতে পারে এবং কিছু জৈব অ্যাসিড এবং কিছু জৈব অ্যাসিড ধারণ করে। কোথায় ধারণ করে? এই কোষ গহ্বর ধারণ করে। এবার আসা যাক যে এবং প্রাণী কোষে যেহেতু নাই বললেই চলে, তাহলে এবার আসা যাক প্রাণী কোষে যদি থাকে, প্রাণী কোষের থাকলেও কি হয়, এর আকারে খুব ছোট হয়। এবার আসা যাক যে আমরা শেষ অর্থাৎ এই ঝিল্লিযুক্ত অঙ্গাণু সম্বন্ধে শেষ স্টেপ অর্থাৎ ষষ্ঠটা, সেটা হলো কি আমরা পাইলাম মাইটোকন্ড্রিয়া, আমরা পাইলাম প্লাস্টিড, আমরা পাইলাম গলজি বস্তু, আমরা পাইলাম কোষ গহ্বর। এবার আমরা আরেকটা জিনিস পাবো, সেটা হলো এই ঝিল্লিযুক্ত অঙ্গাণু সম্বন্ধে একটা হলো, সেটা হলো লাইসোজোম। এখন এটাও হলো সাইটোপ্লাজমীয় অঙ্গাণুর বিশেষ একটা অঙ্গ। এই লাইসোজোম সাধারণত এখানে বলাই ভালো যে সাধারণত এটা বেশিরভাগ ক্ষেত্রে প্রাণী কোষেই উপস্থিত থাকে, তবে উদ্ভিদ কোষে থাকে না বললে ভুল হবে। এখন এই লাইসোজোমে কি হয়, মূল কাজ হলো যে একেবারে প্রধানভাবে বলতে পারি এর কাজ কি, কোষকে জীবাণুর হাত থেকে রক্ষা করা, জীবাণুর হাত থেকে, এটাই হলো প্রধান কাজ কার, যে লাইসোজোম। তাহলে কি জীবাণু, মানে কি এটা সাধারণতই উদ্ভিদ কোষেও আছে, তবে কদাচিৎ, তবে প্রাণী কোষের কাজ হলো যে জীবাণুর হাত থেকে রক্ষা করা। এবার আসা যাক এর আরেকটা কথা হলো, এর ভিতরে কিছু উৎসেচক থাকে, যে উৎসেচকগুলি পর্দা দ্বারা আলাদা করা থাকে। যদি পর্দা দ্বারা আলাদা করা না থাকতো, একটা এই যেহেতু জীবাণুর হাত থেকে মানে জীবাণুগুলি সে বক্ষণ করে ফেলে, লাইসোজোমের প্রধান কাজ জীবাণু বক্ষণ করে, তাহলে অন্যান্য অঙ্গাণুগুলিকেও সে খেয়ে ফেলতে, জন্য পর্দা দ্বারা এগুলি আলাদা থাকে। তাহলে লাইসোজোম কি উৎসেচক মিনস অনেকগুলি দ্রব্যাদি, উৎসেচকগুলোকে কি করে পর্দা দ্বারা আলাদা থাকে, এগুলি কি হয়, লাইসোজোমকে পর্দা দ্বারা আলাদা থাকে, তাই অন্যান্য অঙ্গাণুগুলি এর সংস্পর্শে আসে না, এবং যার জন্য অন্যান্য উৎসেচকগুলি এর সংস্পর্শে আসে না এবং হজম হয় না, অর্থাৎ বক্ষণ করতে পারে না। এবার আসা যাক কোনো কারণে এই লাইসোজোম যদি অক্সিজেনবিহীন হয়ে পড়ে, তাহলে লাইসোজোমের পর্দাগুলো ক্ষতিগ্রস্ত হয়। তাহলে কি কোনো কারণে যদি এর লাইসোজোম কোষে যদি অক্সিজেনের ঘাটতি হয় তবে লাইসোজোমের পর্দাগুলো
ক্ষতিগ্রস্ত হয় এবং কোনো কোনো ক্ষেত্রে লাইসোজোমের সম্পূর্ণভাবেই বিনষ্ট হয় বা লাইসোজোম ক্ষতিগ্রস্ত। প্রিয় শিক্ষার্থী, মোশাররফনগর অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি তোমাদের আবারও বলতেছি যে তোমরা এই কোভিডকালীন সময়ে বইয়ের সাথে থাকো। আমাদের বিভিন্ন স্যারেরা বিভিন্ন সময়ে যে অনলাইন ক্লাসগুলো দিচ্ছে সেগুলি তোমরা দেখো এবং বইয়ের সাথে ইচ্ছা করলে তোমরা, আমরা বলতে গেলে এখন কিন্তু অধিকাংশ ক্লাসই লাইভ ক্লাস করতেছি, লাইভ ক্লাসগুলির সাথে তোমরা সম্পৃক্ত হতে পারো। এই লাইভ ক্লাসে তোমরা যদি সম্পৃক্ত হও আমাদের সাথে কি তোমরা কথা বলতে পারো। কথা বললে কি হবে, আমরা তোমাদের কথাগুলির জবাব দিব এবং যদি কোনো প্রশ্ন থাকে সেটাও করতে পারো। আমি আজকের এটাই প্রত্যাশা করব যে তোমরা এই কোভিডকালীন সময় ঘরে থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আসসালামু আলাইকুম।